হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোর ব্যতিচার অধ্যায়ের আমরা প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি। থিওরিতে আর দুটো ভিডিও হলেই আমরা কমপ্লিট করে নেব চ্যাপ্টারটা। তো এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব একটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, যেটা টেস্ট পরীক্ষায় তো প্রায়ই আসে আর ফাইনালও আসতে পারে, আর এর ভিত্তিতে অনেকগুলো নিউমেরিক্যালস আমরা সলভ করতে পারবো। সেটা হচ্ছে এই ব্যতিচার, যে ঝালরটা তৈরি হয় ব্যতিচারের ফলে, তরঙ্গের উপরিপাতের ফলে, সেই ব্যতিচার ঝালরে আমরা প্রস্থ নির্ণয় করব, যেটা হচ্ছে পেজ নাম্বার 755 এ রয়েছে, যে ব্যতিচার অর্থাৎ আলোর ব্যতিচার ঝালরের প্রস্থ নির্ণয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ 3 মার্কসের জন্য, আর এখান থেকে আমরা নিউমেরিক্যালস করব। তো তাহলে এই যে ব্যতিচার ঝালর তৈরি হচ্ছে, যদি আমরা ইয়ং দ্বিরেখা চিত্র পরীক্ষাতে দেখেছি, তো কি হয়েছিল না, দুটো, সাপোজ এটা এ এটা বি, তাহলে এ আর বি দুটো একবর্ণী সুসংগত উৎস, যেটা খুব জরুরি ব্যতিচার কিংবা স্থায়ী ব্যতিচার গঠনের জন্য কিংবা স্থায়ী ব্যতিচার ঝালর গঠনের জন্য। এবারে এদের মধ্যবর্তী যে দূরত্ব, তোমরা স্কেল নিয়ে ডটেড লাইন করে নেবে, এই দূরত্বকে আমরা ধরলাম স্মল ডি, 2d, অর্থাৎ মাঝখান থেকে এদিকে ডি এদিকে ডি, এই বিন্দুটাকে আমি ধরলাম ও। এইবারে এই বিন্দু থেকে আমি ধরলাম এইখানে স্ক্রিন অর্থাৎ পর্দা, তোমরা স্কেল নিয়ে ড্র করবে যাতে করে স্ট্রেট থাকে। তাহলে এখানে আমাদের পর্দা থাকলো, কারণ খুব স্লিপারি থাকার জন্য স্ট্রেট হচ্ছে না, এটা হচ্ছে পর্দা। এইবারে এই যে মাঝে যে পয়েন্টটা রয়েছে, যেটা তোমরা বইতে দেখবে নাম রয়েছে সি, এইটা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু, দেখবে বইতে লেখা আছে, কেন সেটা আমি বলছি। এইটা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। কেন না, দুটো উৎস থেকে, তোমরা জাস্ট লক্ষ্য করে দেখো, স্কেল নিয়ে এভাবে জয়েন করবে যাতে পারফেক্টলি ম্যাচ করে। দুটো উৎস থেকে এই যে দূরত্বটা, অর্থাৎ এসি এবং বিসি দুটো সমান, তার মানে কোনো পথ পার্থক্য থাকছে না। পথ পার্থক্য নেই, অর্থাৎ দুটি তরঙ্গের মধ্যে কোনো দশা পার্থক্য নেই, তাহলে তার সমদশায় উপরিপাত হচ্ছে এই বিন্দুতে। এই জন্য এখানে আমরা উজ্জ্বল বিন্দু অর্থাৎ উজ্জ্বল পটি পেয়ে থাকি। এই জন্য আমরা যদি সাদা আলো ব্যবহার করতাম তাহলেও কিন্তু এটা সাদাই পেতাম, আর একবর্ণী আলো যদি ব্যবহার করেছি আমরা, যদি সেম ল্যাম্ডা রাখার জন্য, সেই জন্য এইখানটা আমরা কিন্তু উজ্জ্বল পটি পাবো, যে বর্ণের থাকবে। আর উৎস থেকে পর্দার যে দূরত্ব সেটা হচ্ছে ডি, আর এটা যেহেতু পর্দা, এইটাকে বইতে এস না অর্থাৎ স্ক্রিন বলা হয়েছে। এবার ধরো এই সেন্ট্রাল লাইন কিংবা এই যে কেন্দ্রীয় চরম বিন্দু রয়েছে ম্যাক্সিমাম, তার থেকে সাপোজ এই ডিসটেন্স, একটা পয়েন্ট নিলাম আমি পি, যে ডিসটেন্সটা আমরা এক্স এন ধরছি, তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে এক্স লেখা রয়েছে। যদি এন তম উজ্জ্বল পটি তৈরি হয় এখানে, তখন এক্স এন বলবো, যেহেতু জেনারেল বলছি এখানে এক্স বলা থাকুক আপাতত, পরে সেটাকে আমরা এক্স এন করে নেব। তাহলে এখানে যদি কোনো উজ্জ্বল পটি তৈরি হয়, তাহলে বুঝতে পারছো এখান থেকে তরঙ্গকে যেতে হবে, এই বিন্দু থেকে সমাপতিত হতে হবে, অর্থাৎ উপরিপাত হবে। আর সিমিলারলি বি থেকে, মানে দুটো উৎস যেহেতু, বি থেকে এখানে হবে, এইটা সবগুলো ডিরেকশন দেখিয়ে দিতে হবে। এইটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম অর্থাৎ রেখাচিত্র, এখান থেকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। তাহলে এখানে দুটো উৎস থাকছে S1 S2, যেটা নাম রয়েছে এ বি, এর মধ্যবর্তী দূরত্ব 2d থাকছে। সবচেয়ে প্রথম যেটা আমাদের কাজ হবে, বি বিন্দুতে যে আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে, অর্থাৎ পি বিন্দুতে যে একটা উজ্জ্বল পটি তৈরি হচ্ছে, তো বুঝতে পারছো AP ইকুয়ালস টু BP না, BP বেশি, এটা পথ পার্থক্য থাকছে, সেখান থেকে দশা পার্থক্য কথা চলে আসবে। তাহলে
আমরা আগে পদ পার্থক্যটা বের করব। তো পদ পার্থক্য বের করতে গেলে যেটা সবচেয়ে প্রথম আমাদের মাথায় রাখতে হবে, এই বিপি স্কয়ারটা বের করব। তো বিপি স্কয়ারটা কত হবে? না দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে বিপি স্কয়ার। তাহলে এখান থেকে একটা লম্ব টেনে নাও। তাহলে এখানে যদি আমরা একটা লম্ব টেনে নিই তাহলে বুঝতেই পারছো এটা হয়ে যাবে ভূমি, তার মানে এটা হচ্ছে ক্যাপিটাল ডি। আর এইখান থেকে এটা যদি দেখা যায় এটা x ছিল অলরেডি, তাহলে এটা হচ্ছে কত? স্মল d। তাহলে আমরা লিখতে পারি বিপি স্কয়ার সমান d স্কয়ার আর এদিকে x প্লাস স্মল d হোল স্কয়ার। তো এটা একটা সমীকরণ হবে। দ্বিতীয় যে রয়েছে এই ক্ষেত্রে ab সেটাও হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে না আমাদের এইখানে এরকম করে মনে মনে টেনে নিতে হবে। তাহলে একটা বুঝতে পারছো পুরো x থেকে এই অংশটা বাদ যাচ্ছে, এটা কত? না স্মল d। তাহলে এখানে দাঁড়াচ্ছে d স্কয়ার প্লাস x মাইনাস d এর হোল স্কয়ার। পদ পার্থক্য আমরা বের করতে চাইছি, এই জন্য এই দুটোকে আগে বিয়োগ করে নিই আমরা। bp স্কয়ার মাইনাস ap স্কয়ার, তাহলে বিয়োগ করলে অনেকগুলো পদ বাদ চলে যাচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। x মাইনাস d হোল স্কয়ার, তো এটা তো এটাই যাচ্ছে, এখানেও দেখো অনেকগুলো কেটে যাচ্ছে, এখানেও দেখতে পারো তোমরা। সবগুলো কেটে গেল, শুধু পেলাম আমরা 4xd, কারণ এই দুটো কেটে গেল 4xd পেলাম। তাহলে bp স্কয়ার মাইনাস ap স্কয়ার অর্থাৎ bp প্লাস ap, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লাগালাম, bp মাইনাস ap। আমরা পদ পার্থক্য বের করতে চাইছি, তার মানে এইটা বের করতে চাইছি। তাহলে bp মাইনাস ap এইটাই হচ্ছে পদ পার্থক্য, যেটাকে আমরা ডেল্টা দিয়ে লিখেছিলাম মনে করে রাখো। তাহলে এটা সমান কত আসছে? 4xt বাই bp প্লাস ap। bp প্লাস ap একটু জাস্ট ডায়াগ্রামটা লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে স্মল d, এইটা হচ্ছে স্মল d। তার ডায়াগ্রাম থেকে পরিষ্কার যে ক্যাপিটাল D ইজ মাচ মাচ গ্রেটার দ্যান স্মল d। তার মানে আমরা bp এবং ap খুব একটা ডিফারেন্স হবে না, এই দুটোকেই আমরা ক্যাপিটাল D ধরতে পারি। মানে এই ডিসটেন্সটি হবে না, সামান্য হয়তো সামান্য ডিফারেন্স হতে পারে, বাট ক্লোজলি অ্যাপ্রক্সিমেটলি আমরা ইকুয়াল ধরতে পারি। তাহলে এখানে লিখতে পারবো 4xt d প্লাস d অর্থাৎ 2xt বাই d। তাহলে এইটাই হচ্ছে আমাদের পদ পার্থক্য। তো তোমরা ভেবে দেখো, পদ পার্থক্য যখন আমাদের যুগ্ম গুণিতক হয়েছিল কার? না nth মনে করে দেখো, তখন একটা পেয়েছিলাম আমরা কি না উজ্জ্বল কোটি কিংবা উজ্জ্বল বিন্দু কিংবা গঠনমূলক ব্যতিচারের শর্ত। আর অযুগ্ম গুণিতক যখন হয়েছিল মনে করে দেখো, আমরা দুটো ভিডিও আগে আলোচনা করেছিলাম গাণিতিক বিশ্লেষণের সময় আলোক ব্যতিচারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অযুগ্ম হলে অন্ধকার কোটি কিংবা অন্ধকার বিন্দু পেয়েছিলাম। তো তোমরা 756 পেজে এটাই রয়েছে। তাহলে ব্যতিচারের যে শর্ত, সেখান থেকে আমরা এটাকে কাজে লাগাবো কিভাবে না p বিন্দুতে, এই p তে যদি n তম উজ্জ্বল কোটির জন্য, তাহলে n তম উজ্জ্বল কোটির জন্য অর্থাৎ গঠনমূলক ব্যতিচার এখানে ঘটছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেল্টাটা পাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে 2x এর জায়গায় xn বলবো যেহেতু n তম বলছি, ইনটু d বাই ক্যাপিটাল D সমান হবে যুগ্ম গুণিতকের কথা আমি বলেইছিলাম। তাহলে এখানে দেখতেই পাচ্ছ 2n ইনটু ল্যামডা বাই 2 অর্থাৎ n ল্যামডা। তো তোমরা বইতেও দেখবে এটাই রয়েছে, আর যেখানে n স্বাভাবিকভাবে 0 1 2 এবং ডট ডট থাকবে। তাহলে এই যে শর্ত, এখান থেকে আমরা ইজিলি xn টা বের করতে পারবো। তাহলে xn সমান কত হবে না 2 2 তো কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ, তাহলে কত আসছে d ইনটু n ল্যামডা বাই স্মল d আর একটা 2 থাকছে।
তো বইতেও দেখবে এই লেখাটাই আছে dn lambda by 2d। তো এটা n তম যেটা আমরা উজ্জ্বল কোটি তৈরি হওয়ার জন্য। তাহলে পরের কোটিটা কত হবে না n plus 1। তাহলে তার ক্ষেত্রে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে কত দূরত্ব হবে না d n plus 1 lambda by 2d। আমাদের লক্ষ্য ছিল ঝালরের পটিপ্রস্থ, তোমাদের দেখবে বইতেও এই কথা বলা ছিল পটিপ্রস্থ, কিংবা যেটাকে আমরা বলি ঝালর প্রস্থ করা উচিত। এই যে তাহলে ঝালর প্রস্থ কত হবে অন্ধকারের জন্য যদি হয় না ঝালর প্রস্থ হবে এই দুটো পর পর দুটো উজ্জ্বল যে পটি রয়েছে তার পার্থক্য। তাহলে এইটা এইটা এইখান থেকে আমরা বিয়োগ করলে দেখো n কেটে যাচ্ছে, তার মানে যে কোনো পর পর এটাকে আমরা y দিয়ে লিখি, ঝালার প্রস্থকে y, কিংবা কিছু বইতে কলেজ লেভেলেও দেখবে যেটা বিটা দিয়ে লেখা হয়। তাহলে ঝালার প্রস্থ y কিংবা বিটা দিয়ে ডিনোট করা হয়। তো সেটা এক্সপ্রেশন হচ্ছে d lambda by 2d। পর পর দুটি উজ্জ্বল কোটি, তার ক্ষেত্রে কিন্তু যে সেপারেশনটা কিংবা যে প্রস্থ এটা হচ্ছে এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। সমানুপাতিকভাবে ল্যামডা স্ক্রিনের দূরত্বের সঙ্গে কিভাবে সম্পর্ক, উৎসগুলোর মধ্যে দূরত্বের সঙ্গে কিভাবে সম্পর্ক সেটা দেখতে পাচ্ছ। সেই হিসাবে প্রশ্নও রয়েছে, কোন ক্ষেত্রে বাড়াবে, কোনটা বাড়ালে বাড়বে, কোন ক্ষেত্রে কমবে, এটা এই সম্পর্ক থেকে বলতে পারি। তো এটা যে আমরা করলাম সেটা হচ্ছে আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এবং উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন আমরা এটা অন্ধকার বিন্দু কিংবা আমরা যদি যাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য করব, তখন কি জানা না, তখন এটা হবে এই যে দশা পার্থক্য রয়েছে, সরি এটা হচ্ছে পদ পার্থক্য। তাহলে 2xnd by d, তাহলে এটা কত না এটা যুগ্ম গুণিতক ছিল, তাহলে এটা আমরা নিতে হবে কত তখন। তাহলে এটা ছিল উজ্জ্বল কোটির জন্য। তাহলে আমরা যদি বলি এখন যেটা করছি সেটা তাহলে কি অন্ধকার কোটির ক্ষেত্রে, তাহলে ডেল্টা ইকুয়ালস টু না 2xnd by d 2n plus 1 lambda by 2। তাহলে এখান থেকে দেখো যদি আমরা xn টা বের করি তাহলে কত আসছে 2n plus 1 4d, এখানে একটা স্মল d আসছিল আর এখানে হচ্ছে ক্যাপিটাল D। তাহলে এটা হচ্ছে n তম অন্ধকার কোটির ক্ষেত্রে। তাহলে পরেরটার জন্য কত আসবে xn plus 1। তাহলে এখানে তোমাদের চেঞ্জ করতে হবে, সেটা কত না 2 n এর জায়গায় n plus 1, এখানে plus 1 lambda d by 4d। তো তোমরা এটা বইতেও দেখবে, বইতে 4d এই কারণে নেই, তারা যে বাইরে lambda by 2 ছিল lambda by 2 কে বাইরে রেখেছে, তো চাইলে আমরাও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে x n plus 1 minus xn করব, কারণ আমরা ঝালর প্রস্থটা নির্ণয় করতে চাইছি। তো এটা যখনই আমরা বিয়োগ করব, তো বিয়োগ করলে তোমরা দেখো আমরা কমন যে টার্ম সেটা হচ্ছে lambda d by 4d, আর এদিকে দেখতেই পাচ্ছ এখান থেকে আসছে 2n plus 2 plus 1 minus 2n minus 1। তো এরকম পাওয়া যাচ্ছে। তো এখান থেকে দেখো lambda d by 4d, এই ক্ষেত্রে আমাদের 2n কেটে যাচ্ছে, এখানে দেখো 1 কেটে যাচ্ছে, তাহলে 2 রয়ে যাচ্ছে। তার মানে দেখো lambda d by এখানে স্মল d ছিল, সরি 2d। দেখো এই রাশিমালা আর এই রাশিমালা দুটো কিন্তু সেম। তাহলে পরপর দুটি অন্ধকার কোটি হোক কি পরপর দুটি উজ্জ্বল কোটি হোক, দুজনের মধ্যে যেটাই নাও না কেন সব সময় কিন্তু ঝালর প্রস্থের মান একই থাকে। তার মানে অঙ্ক করার সময় যেই হোক অন্ধকার হোক কি উজ্জ্বল কোটি হোক না কেন, তার ক্ষেত্রে তোমরা একই রাশিমালা ইউজ করতে পারো। তো এটাই দেখবে বইতে তোমাদের রয়েছে। তার মানে যে জেনারেল যেটা আমরা পেলাম সেইটা হচ্ছে এইটা যে y equals to lambda d by 2d। এটাকে অ্যাকচুয়ালি আমরা এইভাবে লিখি d lambda by 2d।
তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ y এর সঙ্গে যে সম্পর্ক সেটা এরকম রয়েছে। তাহলে বুঝতেই পারছো যদি পর্দা থেকে দূরত্ব বাড়িয়ে দেওয়া হয়, উৎস থেকে পর্দার যে দূরত্ব, তখন কিন্তু পটিপ্রস্থ বেড়ে যাবে। যদি বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত উৎস ব্যবহার করা হয় তখন স্বাভাবিকভাবে পটিপ্রস্থ অর্থাৎ ঝালকপ্রস্থ বেড়ে যাবে। আর যদি উৎসদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু ঝালকপ্রস্থ কমে যাবে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো রয়েছে, তো এগুলো দেখবে পরপর রয়েছে। সবচেয়ে প্রথম পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ রয়েছে n তম আমরা বের করেছিলাম, কিন্তু দেখো n নেই। তো ঝালরের সংখ্যার উপরে কিন্তু পটিপ্রস্থ নির্ভর করছে না, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, টু বি নোটেড পয়েন্ট, এটা মাথায় রাখবে। এবারে আমরা ফিফথ পয়েন্টে চলে আসি। ফিফথ পয়েন্টে হচ্ছে সমগ্র ব্যবস্থাপনাকে আমরা কি করলাম, কোন তরলের মধ্যে যার প্রতিসরণ মিউ, ধরো জল কিংবা কোন তরল, স্বাভাবিকভাবে প্রতিসরণ কয়েকের বেশি থাকছে যেহেতু বায়ু থেকে বেশি, তো তখন তাকে প্রবেশ করালাম, তখন কি হবে পটিপ্রস্থের অবস্থাটা, বাড়বে কি কমবে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মনে রাখবে। যখনই আমরা কোন ঘন মাধ্যমে বায়ু সাপেক্ষে অর্থাৎ কোন তরল নিমজ্জিত করছি, তখন স্বাভাবিকভাবে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়ে যাচ্ছে, তো তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে। তো তরঙ্গ দৈর্ঘ্য কমে যাওয়ার জন্য সমানুপাতিক সম্পর্ক আছে, ওই জন্য কিন্তু প্রস্থ ঝালকপ্রস্থ কমে যাচ্ছে। তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখবে। আর এই যে ঝালকটা পাওয়া যাচ্ছে, এই ঝালকের একটা নাম রয়েছে, তোমরা বইতেও দেখবে বক্স করে লেখা রয়েছে যে এক দেশতা বিহীন ঝালক। নাম দেখবে লেখা রয়েছে নন লোকালাইজড, এক দেশতা বিহীন ঝালক। কেন বলছে না, যদি আমরা পর্দা এখানে না রেখে এখানে রাখি কিংবা কাছেও রাখি, যেখানেই রাখি না কেন আমরা কিন্তু ঝালকটা পাই। তার মানে ঝালকটা কোনো একটা নির্দিষ্ট স্থানে কিন্তু আবদ্ধ নয়, সব স্থানেই পাওয়া যাচ্ছে। এই জন্য আমরা বলা হচ্ছে যে এটা নন লোকালাইজ। লোকালাইজ হলে একটা নির্দিষ্ট অবস্থানেই পাওয়া যেত, তো এটা মাথায় রাখবে। এবারে ঝালকে যেরকম আমরা y বের করলাম, অর্থাৎ যাকে আমরা বলছি ঝালক প্রস্থ বের করলাম, তো পরীক্ষাতে আরেকটা প্রশ্ন রয়েছে যেটা অঙ্ক করতে আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে ঝালক প্রস্থ বের করার সাথে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে কৌণিক বেগ বের করা সেই ঝালকের। ওই জন্য দেখবে বইতে লেখা আছে না যে ঝালকের কৌণিক বেগ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু কাজে লাগবে। কিন্তু যদি শুধু বলা হয় প্রস্থ বের করা তখন কিন্তু আরেকটা করলেই হবে। তো আগের বার যেটা দেখলাম আমরা y এরকম একটা পেয়েছিলাম d λ/2d। এইবারে আমাদের এখানে যেটা করতে হবে কৌণিক বেগের ক্ষেত্রে যেটা হয়, সেই কৌণিক বেগ যদি আমি n তম পটির ক্ষেত্রে বের করতে চাইছি কিংবা n তম আমাদের যে পাওয়া গেছে বিন্দু, n তম উজ্জ্বল বিন্দু হোক কি অন্ধকার বিন্দু, তার জন্য বের করতে যদি চাই, তাহলে এই θn হচ্ছে xn/d। কি করে হচ্ছে না, তোমরা দুটো উৎস নিয়ে নেবে, যেখানে তৈরি হচ্ছে সেখানে যদি নিয়ে নাও, তাহলে এখানে মোটামুটি একটা পারপেন্ডিকুলার ড্র করে কিন্তু আমরা করতে পারবো অ্যাঙ্গেল ধরে। তোমরা tan θ বের করবে, এবার tan θ বুঝতে পারছো θ ক্ষুদ্র হলে tan θ কে আমরা θ লিখতে পারি। তো যাই হোক, তোমরা সরাসরি করলে হবে। তো θn হচ্ছে xn/d। এবারে xn এর যে রাশিমালা সেটা আমাদের কাছে কিন্তু এখানে ছিল, তো xn এর এই মানটাকে আমরা এখানে বসাবো। তাহলে কত, d n λ/2d, এখানে একটা d থাকছে, তাহলে দেখো n λ/2d। তো তোমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে θn n λ/2d। তাহলে বুঝতে পারছো ঝালরের যে সংখ্যা তার উপর নির্ভর করছে না কত নম্বর সেটা উজ্জ্বল বিন্দু কিংবা অন্ধকার বিন্দু, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কৌণিক বেগ বাড়বে, বুঝতে পারছো। এইবারে এইটা কিন্তু আমি একটু কথা বলে রাখি, আমার একটু বলতে ভুল হলো, সেটা হচ্ছে এইটা তো কৌণিক বেগ নয়। কৌণিক বেগ বের করা মানে কি, আমাকে একটা কোটি তার যে পরের কোটি তার মধ্যে যে পার্থক্য সেটা বের করতে হবে। তো এইটা অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে কৌণিক অবস্থা, এটা কিন্তু কৌণিক বেগ নয়, সরি। কারণ এইটা হচ্ছে শুধুমাত্র কৌণিক অবস্থা। কৌণিক বেগ বের করা মানে আমাকে কি করতে হবে, তার পরেরটা কোথায় আছে তার অবস্থানটা বের করতে হবে, অর্থাৎ n এর জায়গায় লিখতে হবে n+1 λ/2d। কৌণিক বেগ যেটা হবে সেটা এই দুটোকে বিয়োগ করার পর যেটা পাওয়া যাবে, তাহলে আমরা বলতে পারি কি, সেটাকে নাম দেব আমরা থিটা। তাহলে থিটা n+1 θn। তাহলে বুঝতে পারছো এখান থেকে আসছে কত, n+1 λ/2d n λ/2d। তাহলে দেখো কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে λ/2d। তাহলে আগের বারের মতো যেহেতু দেখবে এখানে তার মানে n ছিল না, মানে ঝালক সংখ্যার উপর নির্ভর করছিল না, তো এই ক্ষেত্রেও দেখবে একেবারে কিন্তু n টার্ম যেহেতু নেই, তার মানে n এর উপর নির্ভরশীল নয়।
আগেরবার দেখো পর্দার অবস্থানের উপর নির্ভর ছিল উৎস থেকে পর্দার যে দূরত্ব, এইবারে কিন্তু সেটাও নেই। তাহলে এই ক্ষেত্রে একটা ফ্যাক্টর কম আরো, নির্ভরশীলতার ফ্যাক্টর শুধু ল্যাম্বডা এবং ডি এর উপরে। তাহলে কৌণিক বেগ যেটা হচ্ছে সেইটা কিন্তু শুধুমাত্র এই দুজনের উপর নির্ভর কিন্তু করছে, সেটা হচ্ছে ল্যাম্বডা এবং উৎসগুলোর মধ্যে দূরত্ব। তো এই ফর্মুলাটা অঙ্ক করতে খুব কাজে লাগবে। আবার বলছি এটা কিন্তু কৌণিক বেগ নয়, এটা হচ্ছে কৌণিক অবস্থান, এটা তার পরেরটার কৌণিক অবস্থান, দুটোকে বিয়োগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কৌণিক বেগ। তো এখান থেকে এই ফর্মুলা তোমরা মাথায় রেখো। আর এখানে দেখবে তিনটে পয়েন্ট রয়েছে। প্রথম হচ্ছে পর্দার অবস্থান উপর নির্ভর করছে না, উৎসগুলোর দূরত্বের সঙ্গে কি আছে, ব্যস্তানুপাতিক আছে। তাহলে উৎসগুলোর মধ্যে যদি দূরত্ব কমিয়ে দাও তাহলে কৌণিক বেগ বাড়বে, যদি দূরত্ব বাড়িয়ে দাও তাহলে কৌণিক বেগ কমবে। আর যদি বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত যদি আলো ব্যবহার করা হয় তাহলে কিন্তু কৌণিক বেগ বৃদ্ধি পাবে। কিন্তু এখানে লেখা রয়েছে যদি সমগ্র ব্যবস্থাকে কোন তরলের মধ্যে নিমজ্জিত করা হয় তখন কি হবে না, তখন কিন্তু কৌণিক বেগ কমে যাবে। কেন না, তখন ল্যাম্বডার জায়গায় ল্যাম্বডা ড্যাশ হবে, ল্যাম্বডা ড্যাশ হয়ে যাবে তখন ল্যাম্বডা বাই মিউ। সেটা যখনই তোমরা এখানে বসিয়ে দেবে তখন কি হবে না, তখন যেটা ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই ল্যাম্বডা ড্যাশ হয়ে গেল, তারপরে ল্যাম্বডা সমান আগের ল্যাম্বডার তুলনায় কম হচ্ছে। তাহলে কোটিগ্রস্ত যেরকম কমে যায় কিংবা ঝালগ্রস্ত যেভাবে কমে যায় একই ভাবে কৌণিক বেগও হ্রাস পায়। এটা মাথায় রাখবে। তার নিচে একটা জিনিস রয়েছে দেখো, যেটা শর্ট প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ, ব্যতিচার ঝালারের আকৃতি। তো সেইখানে দেখবে দুটো জিনিস তোমরা মাথায় রাখবে, যে উৎসগুলোর মধ্যে যে দূরত্ব সেটা 2d ছিল, আর যে পর্দার যে দূরত্বটা ছিল সেটা ছিল কত, ক্যাপিটাল ডি। তোমরা মনে করে দেখো এটা উৎসগুলোর মধ্যে দূরত্ব ছিল। এবারে কোনো কারণে এই উৎসগুলোর মধ্যে দূরত্ব যেটা রয়েছে সেইটা যদি বড় হয়, যেটা এই ক্ষেত্রে ছিল না, যদি বড় হয়, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না, যেখানে রয়েছে সেন্ট্রাল লাইনটা অর্থাৎ কেন্দ্রীয় চরম বিন্দু যেখানে রয়েছে, যেখানে উদয়বিন্দু তৈরি হয়েছে, তারপর কিন্তু এরকম দুধারে এরকম এরকম বুঝতে পারছো, এটাকে আরেকটু মাখিয়ে নেবে যাতে করে পরাবৃত্ত বোঝা যায়। এটা কিন্তু হাইপারবোলা কিংবা পরাবৃত্তাকার হয়ে থাকবে ঝালরের আকৃতি। কেন হয়েছে সেটা মাথায় রাখবে, যেটা বইতে দেখো লেখা রয়েছে পয়েন্টটা মাথায় রাখবে। যদি ছিদ্র দুটির মধ্যে দূরত্বের তুলনায় যদি কম হয়ে থাকে তাহলে মাথায় রাখবে, যদি ছিদ্রদের মধ্য থেকে যে দূরত্ব রয়েছে তার সাপেক্ষে যদি কম হয় তাহলে পরাবৃত্তাকার হবে। কখন না, পর্দার দূরত্ব, অর্থাৎ যেটা আমি লিখেছি এটাকে ঘুরিয়ে বইতে বলা হয়েছে, তাই একই ব্যাপার, তখন এরকম পরাবৃত্তাকার আমরা দেখব। আর যদি যেটা নরমাল কেস হয়ে থাকে, যদি d greater than 2d হয়, যেটা হয়ে থাকে জেনারেলি, তখন কিন্তু সেন্ট্রাল লাইনে পরস্পর এরকম স্কেল নিয়ে তোমরা ড্র করলে এরকম সমান্তরাল রেখাগুলো পাওয়া যাবে। এটা যদি আমি সেন্ট্রাল লাইন ধরি, এখানে সেন্ট্রাল লাইন ধরি, এটা ধরি, তাহলে দেখো দু রকমের আমরা ঝালরের আকৃতি পেতে পারি। একটা হচ্ছে হাইপারবোলা কিংবা পরাবৃত্তাকার, যদি উৎসগুলোর মধ্যে যে দূরত্ব সেটা বেশি হয় পর্দার দূরত্ব থেকে, অর্থাৎ পর্দা যদি খুব কাছে নিয়ে চলে আসা হয়। যেটা নরমালি হয়ে থাকে সেটা হচ্ছে সরলরৈখিক, পরপর পরস্পর সমান্তরাল কেন্দ্রীয় যে চরম বিন্দু বরাবর যে রেখা রয়েছে, সেটা কখন হবে, যেটা নরমাল কেস, পর্দার থেকে যে উৎসের দূরত্ব সেটা যদি বেশি হয় উৎস দুটি, যে সুসংগত দুটো উৎস রয়েছে তার দূরত্বের সাপেক্ষে। তো এটা খুব কাজে লাগবে। তো এইখানে আমি শেষ করছি। আর একটা পার্ট রয়ে গেছে, সেটা এর মতো অতটা ইম্পর্টেন্ট না হলো মোটামুটি ইম্পর্টেন্ট। এইটা খুব, এই ভিডিওতে যা আমি আলোচনা করলাম এটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, তোমরা এর থেকে প্রচুর অঙ্ক পেতে পারো আর থিওরিও আসতে পারে। এই জন্য এটা ভালো করে একটু বই পড়বে আর খাতায় প্র্যাকটিস করবে না দেখে, তাহলে কিন্তু এইচএসসি এর জন্য প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে লাস্ট থিওরি নিয়ে আমরা আলোচনা করব। টিল দেন, বাই।